অনেকের মধ্যেই একটা প্রশ্ন থাকে যে নিউরোসার্জনের কাছে কখন যাব। বলতে গেলে একদম ডে ওয়ান থেকে যেদিনকে বাচ্চা জন্মালো সেদিন থেকেই প্রবলেম শুরু হয়ে যেতে পারে। তারপর দেখো বিভিন্ন রকমের ব্রেন টিউমারও কিন্তু বাচ্চাদের হতে পারে। আমরা প্র্যাকটিসে প্রচুর বাচ্চা দেখি যাদের বাবা মা খুব উদ্বেগের সাথে আমাদের কাছে নিয়ে আসে যে বাচ্চা পড়ে গেছে এবং ডাক্তারবাবু কি করবে। মধ্যবয়স্ক যারা মানুষ, একদম তাদের ক্ষেত্রেও অনেক ধরনের কমপ্লিকেশনস দেখা যায়, যে কারণে নিউরোসার্জনের প্রয়োজন পড়ে। মাথা ব্যথা খুব কম, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে মাথা যন্ত্রণা খুব কম। এই মাথা যন্ত্রণা অধিকাংশই কিন্তু হয় মাইগ্রেনের জন্য। বয়স্কদের ক্ষেত্রে আমি বলে রাখি যারা মানে অ্যাবাভ 50 আর অ্যাবাভ 60, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে অস্টিওপোরোসিস এবং অস্টিওপোরোটিক ফ্র্যাকচার, মানে ভার্টিব্রাতে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার খুব কমন। প্রচন্ড ব্যথা হয়, মানে বিছানায় এদিক থেকে ওদিক করতে পারেন না, এত ব্যথা। নমস্কার, ডক্টর সব্যসাচী স্যার অফিসিয়াল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয়, অনেকের মধ্যেই একটা প্রশ্ন থাকে যে নিউরোসার্জনের কাছে কখন যাব। অনেকেই ইনডিসিশনে ভোগেন। সেই ইনডিসিশন কাটানোর জন্যই আজকের এই সেশন, এবং আজকে আমাদের সঙ্গে ডাক্তারবাবু দিয়ে শেয়ার করবেন যে কেন কোন কোন সিচুয়েশনে আপনাদের নিউরোসার্জনের কাছে আসা উচিত। ভাবলে অবাক হবেন, একেবারে বাচ্চা থেকে শুরু করে যারা একদম বয়স্ক, নিউরোসার্জনের কাছে প্রয়োজন বলতে গেলে সবারই। তার ক্যাটেগরাইজড ওয়েতে আমরা আলোচনা করব। কোন বয়সের বাচ্চাদের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশনস হয় যে কারণে একটা বাচ্চাকে নিউরোসার্জনের কাছে নিয়ে যাওয়া উচিত, এবং কোন বয়স থেকে? হ্যাঁ দেখো, বলতে গেলে একদম ডে ওয়ান থেকে যেদিনকে বাচ্চা জন্মালো সেদিন থেকেই প্রবলেম শুরু হয়ে যেতে পারে। যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে স্পাইনা বাইফিডা, মানে এটা একটা স্পাইনের রোগ, যে ক্ষেত্রে স্পাইনের একটা পার্ট, মানে হাড়ের পার্টটা ঠিকমতো ডেভেলপ করছে না এবং স্পাইনাল কর্ডটা বেরিয়ে আসছে, ওই যে গ্যাপ রয়েছে সেই গ্যাপ, এবং পিছনটা মানে ফোলা থাকতে পারে পিছনের দিকটা বাচ্চাদের। এটা জন্মের পরেই দেখা যায় এবং যদি অ্যান্টিনেটাল ইউএসজিতেও এটা ডিটেক্ট করা যায়। তো এটা বাচ্চার মায়েদের একটা ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, একটা ভিটামিনের অভাবের জন্য হয়। এটা একটা গেল, যেটা আমরা ইনিশিয়াল একদম বাচ্চা জন্মালো তারপরেই দেখতে পাই। দেখো, এটা কি কিওর হয়? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা ট্রিটমেন্ট যেটা আছে, মানে ডে ওয়ানেই সার্জারি করা যায় এটা। তারপর দেখো বিভিন্ন রকমের ব্রেন টিউমারও কিন্তু বাচ্চাদের হতে পারে। আমরা দেখি সংখ্যায় কম, কিন্তু অনেক বাচ্চা আসে আমাদের কাছে ব্রেন টিউমার। তারপরে তো আছে বাচ্চারা পড়ে যাওয়া। বাচ্চারা যখন একটু হাঁটাচলা শেখে তখন কিন্তু পড়ে যেতে পারে এবং মাথায় চোট লাগে। এটা খুব কমন। আমরা প্র্যাকটিসে প্রচুর বাচ্চা দেখি যাদের বাবা মা খুব উদ্বেগের সাথে আমাদের কাছে নিয়ে আসে যে বাচ্চা পড়ে গেছে এবং ডাক্তারবাবু কি করবো। এবং তখন আমরা অনেকাংশেই আশ্বস্ত করতে পারি যে হ্যাঁ, আপনার এই সিমটমগুলো যদি না থাকে তাহলে ঘাবড়ানোর কারণ নেই এবং অযথা সিটি স্ক্যানও করার দরকার নেই। আমরা বলে দিই যে কিছু কিছু ডেঞ্জার সাইন্স, যেমন বমি হচ্ছে কিনা, বা বাচ্চা অজ্ঞান হয়ে গেল কিনা, নাক কান দিয়ে কোনো রক্তক্ষরণ বা খিঁচুনি, এগুলো যদি না হয় তাহলে ঘাবড়ানোর কিছু নেই। তাছাড়া মানে যখন এই সিমটমগুলো দেখা যায় তখনই সিটি স্ক্যানের জন্য আমরা বলি, কারণ সিটি স্ক্যানেরও তো একটা ডেঞ্জারাস বা হ্যাজার্ডাস এফেক্ট রয়েছে। আর একটা জিনিস যেটা আমি বলি, যে বাচ্চাদের মাথায় জল জমতে পারে, এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি হাইড্রোকেফালাস। ঠিক আছে, এটা সিমটম হচ্ছে যে বাচ্চার মাথাটা আস্তে 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 বড় হয়ে যাওয়া। এই জন্যই দেখবে যখন বাচ্চারা ডাক্তারবাবুকে দেখাতে যান বাচ্চাদের ডাক্তারের কাছে, তখন হেড সার্কামফারেন্স মাপা হয়, মাথাটা কতটা বড় হচ্ছে, সেটা সামঞ্জস্য মেনটেন করে চলছে কিনা বয়সের সাথে। সেটা যদি দেখা যায় যে বেড়ে যাচ্ছে, তখন কিন্তু কোনো ইমেজিং, মানে সিটি স্ক্যান বা এমআরআই দিকে যেতে হবে এবং কি কারণের জন্য হাইড্রোকেফালাস হচ্ছে সেটাও দেখতে হবে। একদমই। এবং মধ্যবয়স্ক যারা মানুষ, একদম তাদের ক্ষেত্রেও অনেক ধরনের কমপ্লিকেশনস দেখা যায় যে কারণে নিউরোসার্জনের প্রয়োজন পড়ে। সিমটমস অ্যাবসলিউটলি, যদি বলেন একটু। হ্যাঁ, মধ্যবয়স্কদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে হচ্ছে মাথা ব্যথা খুব কমন। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে মাথা যন্ত্রণা খুব কমন। এই মাথা যন্ত্রণা অধিকাংশই কিন্তু হয় মাইগ্রেনের জন্য, বা অনেকাংশে তুমি দেখবে যে রিফ্র্যাক্টিভ এরর বা চোখের পাওয়ারের সমস্যার জন্য কিন্তু হয়। এবং আরো কিছু আমরা দেখি সাইনাসের প্রবলেমের জন্য কিন্তু মাথা যন্ত্রণা হচ্ছে। আরেকটা জিনিস যেটা দেখা যায় যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কোমরে ব্যথা, এবং কোমরে ব্যথার সাথে সাথে বিভিন্ন জয়েন্টেও ব্যথা কিন্তু আমরা দেখতে পাই। তো এইটা গেল অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আমাদের কাছে, মানে নিউরোসার্জনদের কাছে যে সমস্ত রোগীরা আসেন তাদের সিমটম। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। বয়স্কদের, একদম মধ্যবয়স্করা তবু অনেক কিছু শেয়ার করতে পারেন। বাচ্চা এবং যারা বয়স্ক, তাদের ক্ষেত্রে অনেক ধরনের পরিস্থিতি তৈরি হয় যে তারা মনে করেন না এর জন্য আর ডাক্তারবাবুর কাছে কেন যাবো। মাথায় জল জমা থেকে শুরু করে নানা ধরনের ইস্যু তাদের ফেস করতে হয়। এরকম কি কি কমপ্লিকেশন থাকলে তাদের আসা উচিত নিউরোসার্জনের কাছে? বয়স্কদের ক্ষেত্রে মানে অ্যাবাভ 60 খুব কমনলি আমরা দেখি সেটা হচ্ছে স্ট্রোক, বিএট ইসকেমিক স্ট্রোক আর হেমারেজিক স্ট্রোক। তো ইসকেমিক স্ট্রোক মানে হচ্ছে মাথায় রক্ত না পৌঁছানো, আর হেমারেজিক মানে মাথার মধ্যে রক্তক্ষরণ হওয়া। তো মাথার মধ্যে রক্তক্ষরণ হওয়া
এটা প্রেশারের জন্য হতে পারে, বা কোনো কোনো সময় ভ্যাসকুলার ম্যালফরমেশন বলি আমরা, মানে মাথার যে শিরাগুলো আছে জড়িয়ে পেঁচিয়ে গেছে, তার জন্য কিন্তু হতে পারে। আরেকটা জিনিস যেটা দেখতে পারি বয়স্কদের ক্ষেত্রে, মানে 70-80 বছরের যাদের বয়স, তাদের ক্ষেত্রে ক্রনিক সাবডুরাল হেমাটোমা, মানে মাথার একটা লেয়ারের নিচে রক্তক্ষরণ হচ্ছে। এটা বয়স্কদের ক্ষেত্রে 70-80 বছর বয়স, বা যাদের রক্ত পাতলা করার জন্য ওষুধপত্র খেতে হচ্ছে, মানে ইকোস্পেরিন বা ক্লোপিডোগ্রাল জাতীয় ওষুধ খেতে হচ্ছে। তো এক্ষেত্রেও কিন্তু সিমটম খুব সিম্পল সিমটম হয়, যে হঠাৎ করে দেখতে পাচ্ছেন ওনার হাঁটাচলা করতে একটু অসুবিধা হচ্ছে এবং অল্প অল্প মাথা যন্ত্রণা হচ্ছে। তখন সিটি স্ক্যান করে ধরা পড়েছে হয়তো ওনার এই হেমাটোমা রয়েছে। তো এটা হলো ব্লিডিং বা ইসকেমিক স্ট্রোক। আরেকটা জিনিস যেটা দেখা যায় যেটা হচ্ছে এনপিএইচ বা নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, মাথার মধ্যে জল জমে যাওয়া। এক্ষেত্রে 3টি সিমটম আমরা দেখতে পাই, এবং আপনারাও খেয়াল রাখবেন যে এরকম কোনো সিমটম আপনাদের বাড়ির লোকের ক্ষেত্রে হচ্ছে কিনা। 1 নম্বর হচ্ছে হাঁটাচলার অসুবিধা, ম্যাগনেটিক গেট, মানে যেন পাটা মাটির থেকে ছাড়ছেই না, চুম্বকের মতো আটকে রয়েছে, অল্প ছোট ছোট স্টেপে হাঁটছেন। সেকেন্ড সিমটম হচ্ছে ভুলে যাওয়া, পুরোনো জিনিস মনে আছে কিন্তু নতুন জিনিস কিচ্ছু মনে থাকছে না। আর থার্ড সিমটম হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স, মানে যখনই প্রস্রাব লাগছে ওনাকে যেতে হচ্ছে, নইলে প্যান্টে হয়ে যাচ্ছে। এই 3টে সিমটম থাকতে পারে। এই যে মনে রাখার প্রবলেম, এটা কি পার্ট অফ পার্কিনসন? না, পার্কিনসন আলাদা, মানে সেটাকে মনে রাখার যে অসুবিধা সেটাকে ডেমেনশিয়া বলা হয়, ঠিক আছে? সেটা অ্যালজাইমার ডিজিজের পার্ট। পার্কিনসনও তুমি যেটা ভালো কথা মনে করেছো, পার্কিনসনে অনেক রোগী আমরা দেখি যেটা সমস্যাগুলো হয়, এই হাঁটা চলার সমস্যা রয়েছে, মানে উনি অনেকটা রিজিড হয়ে যাচ্ছে, ফ্লেক্সিবিলিটি থাকছে না, মানে আমরা হাঁটতে গেলে দেখবে হাতটা দুদিকে সুইং করে, কিন্তু সেটা হচ্ছে না। উনি যেন হাতটা এরকম ভাবে সামনের দিকে একটা ফ্লেক্সড একটা পশ্চারে নিয়ে এসছেন, খুব ছোট ছোট স্টেপে হাঁটছেন, রিজিড হয়ে যাচ্ছেন, হাত পা কাঁপছে। এই জিনিসগুলো হতে পারে পার্কিনসন, এবং এগুলো আস্তে আস্তে উত্তরোত্তর বাড়তে পারে। তো এই বিভিন্ন রকমের সিমটম কিন্তু আসতে পারে। আরেকটা জিনিস বয়স্কদের ক্ষেত্রে আমি বলে রাখি, যারা মানে অ্যাবাভ 50 আর অ্যাবাভ 60, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে অস্টিওপোরোসিস এবং অস্টিওপোরোটিক ফ্র্যাকচার, মানে ভার্টিব্রাতে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার খুব কমন, প্রচন্ড ব্যথা হয়, মানে বিছানায় এদিক থেকে ওদিক করতে পারেন না, এত ব্যথা। এবং এই ফ্র্যাকচার যদি স্পাইনাল কর্ডে চাপ দেয়, তখন দুটো পা প্যারালিসিস বা প্রস্রাব পায়খানা ধরে রাখা কন্ট্রোলও চলে যেতে পারে। তো এই সবকিছু নিয়ে কিন্তু আমরা এই সিমটম গুলো দেখে থাকি। আরেকটা জিনিস যেটা দেখতে পাই সেটা হচ্ছে নিউরোপ্যাথি, এবং এটা ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে খুব কমন। সেটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, ডায়াবেটিস ইনডিউসড। যে অনেকদিন ধরে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু হাত পা ঝিনঝিন করে, এবং দেখা যায় যে হাত পা ঝিনঝিনের সাথে কিন্তু ওনার আরো অ্যাসোসিয়েটেড সিমটমস গুলো হতে পারে, যেমন পায়ের তলায় কোনো ঘা হওয়া, যেটা ডায়াবেটিস থাকলে কিন্তু সেই ঘাটা ইনফেকশনের পর্যায়ে চলে যেতে পারে, ফুটো হয়ে যায় অনেকটা, দেখা যায়। হ্যাঁ, ফুটো হয়ে যেতে পারে, এবং সেটা আস্তে আস্তে হাড়ের মধ্যে ঢুকে যেতে পারে। রাইট, এরকম ভাবে আমরা ডেফিনেটলি ডিসকাস করলাম বিভিন্ন স্তর, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কমপ্লিকেশনস বাড়ে। আরেকটা ইস্যু অবশ্যই যেটা আমরা ডিসকাস করিনি, এবং এই সমস্যাটা শুধুমাত্র কমপ্লিকেশনের নয়, আপনাদের ক্ষেত্রে মনে হয় সবচেয়ে বেশি ব্যস্ত থাকতে হয় যে অ্যাক্সিডেন্টাল ইস্যুস এর ক্ষেত্রে। পুজোর সময় বেশি করে দেখা যায় উইদাউট হেলমেট সবাই ধুমের জন আব্রাহাম, এরকম একটা ব্যাপার। প্রত্যেকেই মনে করেন যে হ্যাঁ চুলটা পুরপুর করে উঠবে, ফুল ক্যালমা, একটা ব্যাপার থাকে, এবং সেগুলোই ডেকে আনে একটা ভয়ঙ্কর কমপ্লিকেশন, অ্যাক্সিডেন্টস, এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রাণ সংশয় রাত বিরেতেও। কি বলবেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো আমরা অনেক পেশেন্ট পাই যারা অ্যাক্সিডেন্ট করে আসে আমাদের কাছে, সেটা বাইক অ্যাক্সিডেন্ট বা 4-হুইলার অ্যাক্সিডেন্ট। বাইক অ্যাক্সিডেন্ট এমনিও তো অ্যাক্সিডেন্ট হয়, মনে আছে আমরা একটা কমপ্লিকেশনের গল্প শুনেছিলাম, সেই বোল্ডারে মাথা পড়ে দীঘায়। একদম একদম। তো এরকম বিভিন্ন রকম মানে অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকম ভাবে হতে পারে, যেমন গাছ থেকে পড়ে যাওয়া বা ছাদ থেকে পড়ে যাওয়া, এরকম হয়। বাচ্চাদের ক্ষেত্রেও হয়, খোলা ছাদ থেকে পড়ে গেল, মাথা মানে হেড ইনজুরি নিয়ে আমাদের কাছে এসছে, বা খোলা খাট থেকে পড়ে গেল, আমিও পড়ে গেছিলাম। হ্যাঁ, খুব কমন আমাদের কাছে খুব আসে। তো এটা মধ্যবয়স্ক রোগীদের ক্ষেত্রে আমরা এই অ্যাক্সিডেন্টটা খুব বেশি দেখি, বি ইট হেড ইনজুরি আর স্পাইন ইনজুরি। কারেক্ট, মানে স্পাইনের ক্ষেত্রেও যে ফ্র্যাকচার হচ্ছে, আর মাথার মানে হেড ইনজুরির ক্ষেত্রেও মাথায় রক্তক্ষরণ হওয়া, এবং অনেকাংশে অপারেশনের দরকার হওয়া, এবং সেই অপারেশনগুলো এমার্জেন্সি অপারেশন, মানে এমার্জেন্সি অপারেশন করলে অনেকাংশেই আমরা প্রাণ বাঁচাতে পারি রোগীর, কিন্তু সেগুলো টাইম ইজ মানি। অ্যাবসলিউটলি। এবং অনেকে বলেন যে হেলমেট পরবো তো মাথা ফাটে, তাহলে হেলমেট পরবো কেন? এই বোকা বোকা লোকজনদের কি বলবেন? অ্যাকচুয়ালি হেলমেটটা কালপ্রিট নয়, কালপ্রিট হচ্ছে স্পিড। স্পিড লিমিটে মানে যেরকম ধার্য করা আছে সেই লিমিটে যদি না থাকা যায়, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হলে হেলমেটও কিছু করতে পারবে না। এটা আমরা যেটা দেখেছি। রাইট, ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার পিছনে বাবা মাদেরও ভূমিকা থাকে, বা বাড়ির বড়জনদেরও গুরুজনদেরও থাকে। এই ক্যামেরার পিছনে যেটা আছে আমাদের গোগল,
হ্যাঁ, ও ছোটবেলা থেকে নিড ফর স্পিড খেলতো, তারপর যখন স্কুটি চালায় তারপরে ওটাও ভাবে তো আমি খেলছি ওটা ব্যাপার। কি বলবেন এই ইস্যুটাকে, কি বলবেন? হ্যাঁ, এটা বলবো যে মধ্যবয়স্ক বা যারা কি বলবো ইয়ং অ্যাডোলেসেন্ট যারা, তারা বাইকটা খুব আমি তো বলবো সামলে চালাতে। কারণ আমরা এত বাজে বাজে অভিজ্ঞতা রয়েছে না বাইক অ্যাক্সিডেন্টের, পরিবারের কথা একটু ভাবতে বলবো। অ্যাবসলিউটলি। আপনার মনে আছে একটা ভিডিও আমরা করেছিলাম যেখানে তার একটা ছোট্ট সন্তান, একদম একদম একদম। তো এরকম প্রচুর ঘটনা থাকে, মানে যে বাড়ির লোকের কাছে অবশ্যই মানে কথা অবশ্যই ভাবতে হবে না, যে তাদের জন্য তো সবকিছু করা। নিশ্চয়ই। এবং একটা বিষয় যেটা অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করবো, সেটা হচ্ছে আমরা কিন্তু লাইট হার্টেড মুডে হয়তো ডিসকাশনটা করছি, আলোচনাটা করছি, আবার এট দ্য সেম টাইম এটা প্রত্যেকের ক্ষেত্রেই মনে রাখাটা খুব খুব কর্তব্য বলে মনে করি আমি। সেটা হচ্ছে আপনি হয়তো মনে করছেন যে সাময়িক ভাবে একটা সাংঘাতিক রকমের আনন্দ, থ্রিল, রোমাঞ্চ এগুলো আপনার মধ্যে কাজ করছে, কিন্তু এই থ্রিল বা আনন্দ বা রোমাঞ্চ আপনার জীবনে শুধু নয়, মানে এন্টায়ারলি আপনার সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকটা মানুষের কাছেও কিন্তু একটা ভয়ঙ্কর বড় আর্তনাদ বয়ে আনতে পারে। মানে আমরা যখন দেখি, যখন অপারেশন করতে যাই, অপারেশনের আগে যখন বাড়ির লোকের সঙ্গে কথা বলি, কতটা উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে থাকে, কারণ তাদের পরিবারে একজন মাথায় চোট পেয়েছে, তার অপারেশন হবে। তো তাদের কথা অ্যাটলিস্ট ভাবুন, ভেবে বাইক চালানো বা গাড়ি চালানো একটু সেফলি চালানোর চেষ্টা করুন। নিশ্চয়ই। এবং আমার মনে হয় যে স্যার যেটা বললেন, আমাদের প্রত্যেকে সেটা মাথায় রাখা উচিত। আপনার পরিবার, আপনি, এটা কেউ আলাদা নয়। প্রিয়জনের চলে যাওয়াটা বোধহয় কারোর কাছেই কাম্য নয়, এবং তার জন্য প্রত্যেকের নিজস্ব ভঙ্গিতে দায়িত্ববান হতে হবে, ওয়াকিবহাল হতে হবে, এবং অবশ্যই সতর্কভাবে গাড়ি চালাতে হবে। দেখুন, স্যার নিজেও চান না যে স্যারের কাছে সার্জারির জন্য পেশেন্ট আসুক, যতই তো স্যারের প্রফেশন হোক। স্যার সেটা করেন কারণ মানুষকে বাঁচানোর জন্য। এই প্রয়োজনটা যাতে কারণ না পড়ে সেটা দেখার দায়িত্ব আপনার। অবশ্যই সুস্থভাবে জীবনযাপন করবেন, এবং একটা কথা বারবার মাথায় রাখবেন যে এই এন্টায়ার ভিডিওটা আপনার সচেতনতার জন্য। যত পারবেন ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধবদের কাছেও, আপনার প্রিয়জনদের কাছেও, কারণ হতেই পারে আমরা 10% মানুষকে সচেতন করতে পারলাম, ওই 10% আমাদের সাকসেস রেট, এবং তার জন্য এই ভিডিওটা তৈরি করা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এরকমই অসংখ্য ভিডিও আপনাদের জন্য থাকবে, এবং সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, নোটিফিকেশন পৌঁছবে। ফেসবুক পেজ অবশ্যই ফলো করতে ভুলবেন না, এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমাদের অবশ্যই ফলো করবেন, শাউট আউট দেবেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।